সুনির্দিষ্টভাবে যারা এই বাংলাতে দাবি করেন, নিজেরা দাবি করেন সংখ্যালঘু, প্রান্তিক, পিছড়ে বর্গের মানুষজনের জন্য লড়াইটা লড়ছেন, আমি আশা করব ওই শামসুদ্দা যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এরকম একটা বায়বীয় আপনি নিজে ওথ নিয়ে আজকের বক্তব্য শুরু করবেন। দেখুন শামসুদ্দা, আমি অন্তত যতটা আপনাদেরকে দেখেছি, আপনারা একেবারে খেটে খাওয়া পরিযায়ী শ্রমিক, প্রান্তিক মানুষজন, একমুঠো ভাতের জন্য যারা প্রতিদিন সৎভাবে লড়াইটা করেন, তাদেরকে আপনারা রিপ্রেজেন্ট করেন। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন যে ওয়াকফ বোর্ডের দানবীয় যে অংশগুলো ছিল সেটা বাদ দেওয়াটা প্রয়োজন ছিল না? শামসুদ্দা। হ্যাঁ, দেখুন বিষয়টা হচ্ছে যে নিরপেক্ষভাবেই বলবার চেষ্টা করব, বলবো তো বটেই, কারণ কোনো পক্ষাবলম্বন করার দরকার নেই, সত্যটা কিন্তু সত্যের পক্ষে তো থাকতেই হবে, সত্যের পক্ষে থাকতে হবে। আমি এর আগেও আপনাদের চ্যানেলে এসেই বলেছিলাম, হয়তো আপনার মনে থাকতে পারে, যে জমি মাফিয়া ওয়াকফ বোর্ডে এমনভাবে রিপ্রেজেন্ট করছে তারা, বা ওয়াকফ বোর্ডের মেম্বাররা কেউ কেউ তারা জমি মাফিয়াদেরকে সহযোগিতা করছে বা একচেটিয়া অধিকার ভোগ করছে, যা সাধারণ মুসলমান সমাজের মানুষের কোনো উপকার হচ্ছে না। আমি সেই জায়গা থেকে এখনো সরছি না, এটা অবশ্যই বলে যাব। এখন মানে এই ওয়াকফ জমি যেগুলো, সেই ওয়াকফ জমিতে আমি শুনেছি 5 স্টার হোটেল হয়েছে, হাসপাতালের জন্য জমি নেওয়া হয়েছে, কিন্তু তারপরে দেখা গেছে রিসর্ট হয়েছে, অনেকের বড় বড় আলিশান বাংলো হয়ে গেছে, এটা কি বাস্তব? দেখুন, অবশ্যই আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এই উত্তর 24 পরগনায় আমাদের কাশেম ভাইয়ের বাড়ি, উত্তর 24 পরগনায় বারাসাতে। তো কাশেম ভাই আরও ভালো জানবেন, পীর গোরাচাঁদের এস্টেট আছে, ওয়াকফ হাড়োয়াতে প্রায় 1000 একর জমি ওই পীর গোরাচাঁদ ওয়াকফ এস্টেটের, কিন্তু প্রায় 90% জমি এখন ভোগ দখল করছে অন্যান্য ভেস্টেড লোকেরা এবং শাসক দলের লোকেরা, সবচেয়ে শাসক দলের লোকেরা সেগুলো ভোগ দখল করছে। আমি এই জায়গাতে প্রশ্নটা যে 40টা সংশোধনী আনা হয়েছে, সেই 40টা সংশোধনীর কিন্তু কোথাও এই সুযোগটা দেওয়া হয়নি। এই জায়গাতেই আমাদের বিরোধিতা রয়েছে, যে 40টা সংশোধনীর কোথাও এই জায়গাটার এই অপশানটা রাখা হয়নি যে কি করে গরিব মুসলমানের কিংবা সাধারণ খেটে খাওয়া মুসলমান, প্রান্তিক শ্রেণীর মুসলমান, যাদের উন্নয়নের কথা ছিল এই ওয়াকফ এস্টেটের ইনকাম থেকে, সেটার অপশান মানে সেটার কোনো প্রভিশন রাখা হয়নি। 40টা যে সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনীর কোনোটাতেই এটা পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা কোনটার কথা বলছেন? এটা পাওয়া যাচ্ছে না মানে কোনটা? এই মাত্র তো বললাম, যে উদ্ধার করে গরিব মুসলমান, প্রান্তিক শ্রেণীর মুসলমানের যাতে উপকার করা যায়। ওই রয়েছে তো প্রভিশন, রয়েছে তো এখানে। না না না, প্রভিশন রয়েছে যে জমি যে 6A-C তে বলা রয়েছে যে জমি ডিসপিউটেড, ওয়াকফের জমি। প্রথমত বলা হচ্ছে এটা রেট্রোস্পেক্টিভ হবে না, প্রসপেক্টিভ হবে, কিন্তু তার সঙ্গে রেট্রোস্পেক্টিভ হবে না মানে আজও, মানে আজকে ঘড়ির কাঁটায় 8:30 এই সময় অবধি যে জমিগুলো একদম ন্যায্যভাবে ওয়াকফ প্রপার্টি, সেগুলোকে কেউ কোনো কিছু বলবে না। আজকে না শুধু ব্যাপারটা, কিন্তু ইডেন গার্ডেন মানে যদি পাস হয়ে যায়, গেজেট নোটিফিকেশন পাস হবে বা রাজভবন, এগুলোকে অন্যায্যভাবে যে বলা ওয়াকফ সম্পত্তি, এগুলো ওয়াকফ সম্পত্তি আর থাকবে না। গেজেট নোটিফিকেশন পাস হওয়ার পর থেকে সেটা অ্যাপ্লিড হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেসব জমি নিয়ে ডিসপিউট, যেটা আপনি বলছেন হাড়োয়াতে যেটা দখল হয়েছে, এরকম অসংখ্য যেটাই দখল হয়েছে, ঠিক আজকে আমরা যেটা শুনলাম যে একটা 5 স্টার হোটেলকেও দিয়ে দেওয়া হয়েছে, এটা যদি ডিসপিউটেড হয় তাহলে সেটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা অবশ্যই আইনে আছে। শামসুদ্দা আপনি বলে নিন। শামসুদ্দা, আমার ব্যক্তিগতভাবে কয়েকটা প্রশ্ন আপনার কাছে, মানে এটা প্রশ্ন থেকেও বড় কথা, আমি বোঝার চেষ্টা করছি। আমাদের মানে আমি সারা ভারত নিয়ে এই মুহূর্তে চিন্তিত নই, আমার রাজ্য, আমি একটা বাংলা চ্যানেলের সঞ্চালক। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন শামসুদ্দা। এই মানুষজনকে ভোট ব্যাংক ভাবা বা দুধেল গাই ভাবা এটা ঠিক নয়। এদেরকে উত্তরণ কি করে ঘটানো যাবে? যদি ভারত এই উত্তরণটা ঘটাতে পারে, এই সরকার ঘটাতে পারে, এটা কিন্তু একটা বৈপ্লবিক জিনিস হবে। এটা কি করে হবে শামসুদ্দা? হ্যাঁ, আমি তো সেই প্রশ্নটাই করছি যে এই যে 40টা সংশোধনীর কোনো জায়গায় কিন্তু এই প্রভিশন নেই যে কিভাবে, বা এটা দেখানো হয়নি যে কিভাবে গরিব মুসলমান, প্রান্তিক মুসলমানদের এই ইনকাম থেকে আয় হবে। যেমন 2021-22 সালে
2021-22 সালে আমাদের এই রাজ্যে 1,43,360 একর জমি আছে ওয়াকফ, 80,480টা জমি আছে ওয়াকফ। অথচ 2021-22 সালে আর্থিক বর্ষে মাত্র 78 লক্ষ টাকা ইনকাম হয়েছে। আচ্ছা, এটার সাথে কি তৃণমূল কংগ্রেসের, মানে কিছু মনে করবে না, তৃণমূল কংগ্রেসের নেতাদের যোগসাজশ রয়েছে ওয়াকফ নিয়ে? এটা তো অবশ্যই। আগে বলেছিলাম যে বামফ্রন্টের আমলে যে চুরিটা, মানে আপনি যা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের, বামফ্রন্টের আমলে যে চুরিটা শুরু হয়েছিল, বামফ্রন্টের নেতারাও এই ওয়াকফ চুরি করেছে। যে চুরিটা শুরু হয়েছিল ওয়াকফ এস্টেট থেকে, একই রকম ভাবে তার ধারাবাহিকতা টিএমসি গভর্নমেন্ট বজায় রেখেছে, টিএমসি নেতারা বজায় রেখেছে, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। না, এটা আমি বোঝাচ্ছি না একদম। মানে ধরে নিন আমি বিদেশ থেকে এসেছি, আমি বোঝার জন্য বলছি শামসুদ্দা, মানে এটা নিয়ে চুরি বা দুর্নীতিটা কি হয়? মানে এই জমিটা 1 টাকায় দিয়ে দেওয়া হয় এবং তার কোনো ট্যাক্স ফ্যাক্স কিছু লাগে না, কিন্তু হোটেল বাড়ি ঘর সব হয়ে যায়। মানে বিষয়টা হচ্ছে যেহেতু তৃণমূলের এত লোভ কেন ওয়াকফ সম্পত্তিতে? যেহেতু এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি ওইটা বলেন তাহলে একদম আপনার সঙ্গে একমত যে হ্যাঁ, শাসক দলের লোকেদের লোভ রয়েছে। এই যে এইমাত্র বললাম যে 90% পীর গোরাচাঁদ ওয়াকফ এস্টেটের সম্পত্তি এখন পর্যন্ত শাসক দলের নেতাকর্মীরা ভোগ করছে, জবরদখল করে রেখেছে। খুব স্বাভাবিকভাবে লোভ থাকবে। এখন তৃণমূল কংগ্রেস যে কারণে বিরোধিতা করছে, আমরা জানি না কি কারণে বিরোধিতা করছে, এবং আমরাও জানি না, কিন্তু এই মুহূর্তে যেটা তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের যে দাবি ছিল যে একেবারে কম সময় দেওয়া হচ্ছে, এবং নওশাদ সিদ্দিকীও, আমি কিছুক্ষণ আগে শুনছিলাম রিপাবলিক বাংলায়, উনিও বলছেন যে 1 মিনিট 2 মিনিট করে সময় দেওয়া হচ্ছে। 40টা সংসদীয় ময়ূকদা, সেটা নিয়ে আলোচনা করে শামসুদ্দা, আমি আপনাকে একটু থামাবো। এই মুহূর্তে নতুন ডিসিশন নেওয়া হলো, এই মুহূর্তে ওম বিড়লা এবং বাকিরা নতুন ডিসিশন নিলেন, আরো 2 ঘন্টা দেওয়া হলো, আরো 2 ঘন্টা ধরে। আজ ঐতিহাসিক এক রাত, লোকসভা অধিবেশন চলবে রাত 10টা অবধি শুধুমাত্র আলোচনার জন্য, তারপর ভোটাভুটি। 8 ঘন্টা ছিল, এখন 10 ঘন্টা ধরে আলোচনা হবে। যারা বলতে পারেননি, যারা বলতে চান, মনের আনন্দে বলুন। যে বিরোধিতা করতে চান, মনের আনন্দে করুন। ভারতবর্ষের এটাই বোধহয় গণতন্ত্রের সৌন্দর্য। শামসুদ্দা, আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি কাশেম আলীর কাছে আবার সেই পয়েন্টে আসতে চাই। কাশেম আলী, আমি কনসার্ন নই, মুসলিম সম্প্রদায়ের বড় বড় নেতা বিশাল গাড়ি করে ওয়াকফ বোর্ডে ঢুকছেন, কোটি কোটি টাকা নিজেদের পকেটে নিচ্ছেন। আমি চিন্তিত আমার ভাই আমার বোনদের জন্য, যারা একেবারে প্রান্তিক মানুষ, যারা হয়তো এই মুহূর্তে দেগঙ্গায় বসে দেখছেন আমাকে, যারা হয়তো এই মুহূর্তে রানীনগরে বসে দেখছেন, যারা হয়তো এই মুহূর্তে বিদেশে বসে মোবাইল ফোনে মধ্যপ্রাচ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে ময়ূককে দেখছেন। তারা এই মুহূর্তে বোধহয় ঈদের পরে সবচেয়ে বড় গিফটটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে পেল, উপহারটা পেল, ঈদিটা পেল। এটা তো বলতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।